আজ আমরা অযোধ্যা নগরীটাকে একটুখানি ঘুরে দেখব, আশেপাশে যতটা দেখা যায়। কারণ একদিনে বা একবেলায় পুরোটাকে তো ঘুরে দেখা পসিবল না। যতটা আশেপাশে দেখা যায় যে রাম মার্গ আছে, ফল্গু নদী আছে, তো মেন মেন যে জায়গাগুলো আছে একটুখানি ঘুরে নেব। কারণ কালকে সকালবেলায় আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। এই উদ্দেশ্য নিয়েই এখন আমরা অযোধ্যা রাম মন্দিরের দিকে বাইক নিয়ে যাচ্ছি। সকালবেলা আমরা গিয়েছিলাম টোটো ভাড়া করে, এখন আমরা নিজেদের গাড়ি করেই যাচ্ছি। গাড়ি নিয়ে ঘুরবো আশেপাশেটায়। এই ব্রিজটা ক্রস করার পর সামান্য একটুখানি এগালেই রাস্তাটা তিন মাথা মোড় পড়ছে। ওই তিন মাথা মোড় থেকে ডান দিকে গেলে অযোধ্যার রাম মন্দিরটা ডান দিকে পড়ে। ডান দিকে একটুখানি গেলেই বাঁ হাতে মন্দিরটা পড়বে। আর ওখান থেকে একটু সোজা এগিয়ে গেলে লতা মঙ্গেশকর চক আছে, যেখানে একটা বিনা টাইপের করা আছে। আর ওই বিনার সামনে থেকে তুমি যদি বাঁ হাতের রাস্তাটা ধরে সোজা যাও, তাহলে ফল্গু নদীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটাই পৌঁছানো যায়। আর ডান হাতের দিকে গেলে আবার মেন রোডে, মানে বাইপাস রোডের মধ্যে উঠে যাওয়া যায়। সেটা দিয়ে ঘুরে আবার এই আমি যে হোটেলটা বুক করেছি সেই হোটেলটাতে আসা যায়। তো আমরা এখন এই দিকেই যাচ্ছি। আমরা যে ঘুরে আর হোটেলে আসার কোনো প্ল্যান নেই, আমরা ফল্গু নদী পর্যন্ত যাব আর ওই সামনে থেকেই ঘুরে নেব। তারপরে একটু কিছু কেনাকাটা করতে হবে, এখানে এসেছি কিছু জিনিসপত্র তো নিয়ে যেতে হবে সকলের জন্য। তো সেই কেনাকাটা করে রাত্রে আমরা ঠিক করেছি 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবো। তারপরে এসে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলাই বেরোবো আমরা। এখানকার মানুষজনের ব্যবহার খুবই ভালো। আর রাস্তাতে যেরমভাবে এরা বাইক চালায়, মোটামুটি সব জায়গায় সাধারণ লোকেরা এইভাবেই বাইক বা গাড়ি চালিয়ে থাকে। ভিড় ভাট্টাটাও সেরকম সেম কলকাতারই মতন। কলকাতার কোনো একটা প্রসিদ্ধ জায়গার সামনে যেরকম ভিড় হয়, এখানেও সেরকমই ভিড় হচ্ছে। শুধু পার্থক্য একটাই, এখানে গাছপালার পরিমাণ খুব কম। জানি না এই মন্দির বা এই জায়গাটা তৈরি করার জন্য গাছপালাগুলোকে কেটে দিয়েছে কিনা, বা আগে থেকেই এখানে গাছপালা ছিল না এরকম কিনা, কিন্তু গাছপালার পরিমাণ কম। আর যে গাছপালার পরিমাণ কম হওয়ার দরুন এখানে গরমটা প্রচণ্ড পরিমাণে লাগছে দিনের বেলায়। যতক্ষণ সূর্যের আলো ছিল বীভৎস গরম ছিল এখানে, বীভৎস গরম। কিছু একটা অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, যে কারণে মাইক টাইক লাগিয়ে গান বাজনা বাজিয়েছে। এখানে তো প্রচুর মন্দিরও আছে, হতেই পারে কোনো না কোনো মন্দিরে পুজো আছে, কিছু আছে হয়তো। আর নির্মল আবার পিছিয়ে গেছে, জানি না কত দূরে গেলো, দাঁড়াও পিছিয়ে দেখতে হবে। আমি একটুখানি দাঁড়িয়েই বললাম সেই কারণে। নির্মল এখন এই ভিড়ের জ্যামের মধ্যে হয়তো আটকে গেছে। আসুক, তারপর আমি আবার এগাবো। আমরা দুজনেই এখন অটোর জ্যামে পড়ে গেছি। কোনো সিগন্যাল নেই, তাও জ্যাম। সামনে দিয়ে অটোগুলো হুস হুস করে চলে যাচ্ছে। যখন সিগন্যাল ছাড়বে, তারপরে এই সিগন্যাল ছেড়ে দিয়েছে, যাওয়া শুরু করে দিয়েছে আবার। রাস্তাটা ভালোই, রাস্তাটা যদি আরেকটু বেশি চওড়া করতে ভালো হতো। মানে পুরীর মন্দিরের সামনে যেরকম বড় চওড়া রাস্তা, रामपथ भैया, ओ भैया रामपथ आगे है। रामपथ वाला जो स्टैचू वगैरह डेकोरेशन किया। কোনো এক পুরনো দিনের রাজবাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। কত সুন্দর সুন্দর পুরনো পুরনো বাড়ি রয়েছে এখানে। হতে পারে এটা একদম সেই সত্যযুগের থেকেও দাঁড়িয়ে আছে। কত সুন্দর মন্দিরও রয়েছে এখানে।
এগুলো বেশি পুরনো মন্দির দেখে মনে হচ্ছে না, খুব বেশি হলে হয়তো এই শতকেই বানানো হয়েছে এই মন্দিরগুলোকে, বেশি পুরনো মন্দির না। আমি ভেবেছিলাম হয়তো এখানে এই শ্রীরামচন্দ্রের যুগের কোনো মন্দির ঘর বাড়ি পাওয়া যাবে, কিন্তু সেটা পাওয়া গেল না। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এসেছি। এখান থেকেই আমরা বাঁ দিকে যাব। বাঁ দিকে গেলে ওই ফল্গু নদীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটার মধ্যে ওঠা যাবে। এই সেই লতা মঙ্গেশকর চক যেটার কথা বলছিলাম, এখানে বিনা দাঁড় করা রয়েছে স্ট্যাচু হিসাবে। প্রচুর লোকের সামনে এসে ফটো তোলে, যা হয় আর কি। চ্যাংড়া ফুচকে ছেলেরা সব এখানে এসে ফটো তুলতে শুরু করে দেয়। এর সামনে দিয়ে একটুখানি এগিয়ে বাঁ দিকে গেলেই আমরা পৌঁছে যাব ফল্গু নদীর ব্রিজটার উপরে। আর ওইখান থেকে ফল্গু নদীর ঘাটটা পরিষ্কার দেখা যায়। এই গেট মোটোটা ক্রস করলে আমরা ওর সামনে পৌঁছে যাবো। এখানে লেখা রয়েছে যে জায়গা কত কিলোমিটার দূরে রয়েছে, যেরকম লেখা থাকে রাস্তায়, বোর্ড, সাইনবোর্ড টাইপস। এটা ক্রস করার পর গেলেই আমরা ওই ব্রিজে উঠবো। আর এই দুধওয়ালা ভাইয়া কতগুলো দুধের ট্যাঙ্কি নিয়ে একটা গাড়ির মধ্যে পুরো ব্যালেন্স করে হেলতে দুলতে শোঁক শোঁক করে যাচ্ছে, ফাটাফাটি। কাকা জিও, কাকা জিও। বাহ, ব্রিজটাকে তো পুরো একদম দুর্গাপুজোর মতন সাজিয়ে রেখে দিয়েছে। দুর্গাপুজোয় যেমন কলকাতার রাস্তাটাকে লাইট দিয়ে লাইটিং করে দেওয়া হয়, ব্রিজটার উপরে এরকম লাইটিং করা রয়েছে। কিন্তু আমরা দিনের বেলায় এসেছি বলে তাই আর লাইটগুলো জ্বলছে না, রাত্রে এলে হয়তো দেখা যেত। ঠিক সূর্যাস্তের প্রাক্কালে, মানে সূর্য অস্ত যাচ্ছে ফল্গু নদীর আর এক প্রান্তে, আর আমরা এই প্রান্ত থেকে সূর্যাস্ত দেখতে দেখতে ফল্গু নদীর দর্শন করছি। সরি, ফল্গু নদী না, এটা সরজু নদী। আমি এতক্ষণ ধরে ভুল বলে যাচ্ছি, এটা সরজু নদী আছে। এই সরজু নদীর দর্শন করে যাচ্ছি। আর এই সরজু নদীর ঘাট, এই ঘাটে সন্ধেবেলা আরতিও হয়। সরজু নদীর ঘাটে আরতিও হয়। আর জলের পরিমাণ ভালোই রয়েছে। সবাই বলছিল যে সরজু নদীতে জল অনেক কম থাকে, কম থাকে, কিন্তু জল ভালোই আছে। আমরা এখন যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এটা অযোধ্যা ধাম ব্রিজ। আর নিচে যে ঘাটটা দেখা যাচ্ছে সেটা সরজু ঘাট। আর এই নদীটা হলো সরজু নদী। এই নদীতে সন্ধ্যাবেলায় সরজু নদীর ঘাটে নদীর আরতিও হয়। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, আমরা একটুখানি এগিয়ে ব্রিজটার শেষ মাথা পর্যন্ত দেখব। দেখে ওখান থেকে আবার ব্যাক করে ওই রাম মার্গ যেটা আছে, মানে যেটা সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে, নানান রকম রামায়ণের চিত্র দিয়ে সাজানো হয়েছে, মানে অনেক রকমের ছবি আঁকা হয়েছে দেওয়ালে দেওয়ালে। সেইখানটায় থেকে এক চক্কর ঘুরে আমরা আবার এখানে একটা মার্কেট বসে, এই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আসছিলাম ওই রাস্তাটায় সন্ধ্যেবেলা একটা বাজার বসে, সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে রিটার্ন আমরা হোটেলে যাব। বেশ ভালোই বড় চওড়া নদীটা, সরজু নদীটা। আর বললো, এখানকার লোকেরা বললো যে এই বৃষ্টি হয়েছে সেই কারণে জলের পরিমাণটা বেশি আছে, নইলে এখানে বিশেষ জল থাকে না। নদীর জলের পরিমাণ কমেও গেছে। আর জলের পরিমাণ কমে গেছে মানে নিচে চড়া পড়ে গেছে, তার জন্য পলি কাটাও হয় বললো। এখানকার স্থানীয় লোকেরা বললো নদীর পলিও কাটা হয় যাতে জলের পরিমাণটা বাড়ে। জায়গাটা কিন্তু বেশ ভালো, এই ব্রিজের ওপরটা বসে গল্প করা, আড্ডা দেওয়া জন্য বেশ ভালো। আর তেমন তো কিছু দেখলাম না প্রশাসনিক
মানে প্রশাসন কিছু বলে বলে তো সেটা মনে হলো না, কারণ সকলেই গাড়ি দাঁড় করিয়ে ওখানে দেখছিল। আর তার বাইক তো ছেড়ে দাও, 4 চাকাও দাঁড়িয়ে ছিল। তো ব্রিজটার উপরে দাঁড়িয়ে গল্প করার জন্য ভালোই, সন্ধ্যাবেলাটা কাটানো যাবে প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবের সাথে। তাছাড়াও এখানে দাঁড়ালে একটা সেই নস্টালজিয়া কাজ করছে, কেরম একটা যেন ঐতিহাসিক যুগে শ্রীরামচন্দ্র এই ঘাটে আসতেন, স্নান করতেন, এসব জিনিসগুলো মনে হচ্ছে। তো মনে হচ্ছে যেন শ্রীরামচন্দ্রের অনেক কাছে চলে এসেছি আমরা আজকে। এসব ভাবতে ভাবতে অনেকটাই সময় কেটে গেল। আমরা ব্রিজটারও প্রায় শেষ মাথা দেখতে চলে এসেছি। শেষ মাথাতে আবার একটা বোর্ডও লাগানো রয়েছে, দেখতে পাচ্ছি। জানি না কিসের বোর্ড, ভালো করে দেখতে হবে, কাছাকাছি না গেলে তো দৃষ্টিগোচর হবে না। কোথাকার বোর্ড আছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। ওইখানটায় লেখা আছে। তো কি লেখা আছে দেখি দেখি দেখি, দেখা গেল না কি লেখা আছে। যাই হোক, পরে দেখা যাবে কি লেখা আছে। ব্যাক করে যাই, এখানে আর দাঁড়াবো না, বাবা ঘুমাতে হচ্ছে ওখানে। চলো ঘুরিয়ে নাও নিমদা, ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও, গাড়ি ঘুরিয়ে নাও, গাড়িটা ঘুরিয়ে যাই ওদিকে। এই তো এখান থেকে কি দেখাচ্ছে, এখান থেকে এইদিকে সোজা গেলে লখনৌ, 134 কিলোমিটার, মানে এইদিকে গেলে লখনৌ, আরও যেতে হবে। প্রয়াগরাজ, লখনৌ সব এইদিকেই রয়েছে। আমরা এখন লখনৌ যাব না, তো আমাদের ওটা দেখেও লাভ নেই। আমরা সোজা সাপটা এখন চললাম ব্রিজ ক্রস করে আবার রাম মার্গের দিকে। চলো। সবাই ফটো তুলছে দেখে আমারও মনে একটা ইচ্ছা হলো আমি একটা ফটো তুলে নিই। কারণ এখানে তো আবার কবে আসবো, আদৌ আসতেও পারবো কি পারবো না তার তো ঠিক নেই। তো আমি একটা ফটো তুলে নিলাম, সামনে লোকজন আছে বুঝতে পারছি, কিন্তু ওটাকে আমি এডিট করে ভ্যানিশ করিয়ে দেবো সব লোকগুলোকে। এই দেখো গিলি গিলি কে করে দিয়েছি। যাই হোক, আমার সামনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে, গিটারটাকে একটু অদ্ভুত স্টাইলে ধরে ফটো তুলবে। বুঝতে পারছি না ও গিটার আদৌ কখনো ধরেছে হাতে, নাকি শুধু ফটো তোলার জন্য ধরছে, আমি বুঝতে পারছি না। ওটা গিটার, ওটা গদা না। গিটার আছে, গিটারের মতন ধরো। ওটা গদা না, ওটা গিটার। কত শেখাবো এদেরকে। যাই হোক, রামমার্গ শুরু হয়ে গেছে। অদ্ভুত সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটাকে। অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে, সুপার লাগছে। ইস্কাস, এটা যদি আমাদের কলকাতার এখানে হতো তাহলে রোজ আমি এখানে ঘুরতে আসতাম, রোজ ঘুরতে আসতাম। আর এই দেওয়ালে দেওয়ালে যে ছবিগুলো এঁকেছে রামায়ণের, সেগুলো আমি প্রত্যেকটার ফটো তুলে তুলে নিয়ে গিয়ে আমি আমার কাছে সেভ করতাম মোবাইলের মধ্যে। কিন্তু কিছু করার নেই, এখানে আমি রোজ আসতে পারবো না, এখান থেকে আর ছবিও তোলা হবে না। তাই আমি পুরো রাস্তাটার একটা ভিডিও করে নিলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এই সুন্দর সাজানো প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করতে করতে পুরো রাস্তাটা ক্রস করে একবার ওইদিকে যাব, আবার ওই দিক থেকে এইদিকে ফেরত আসবো। দেখতে দেখতে কি আছে। আমি শুনেছি সামনে আবার একখানা বিশাল বড় রথও আছে, যেটা সূর্য দেবতা ওর মধ্যে আছে। সেই রথটাও নাকি সামনে একটা গেট করে লাগানো আছে। চলুন আসুন, আপনারাও দেখতে থাকুন, আমিও দেখতে থাকুন।
এরকমই মূর্তি কয়েকটা নিয়ে যেতে হবে সবাইকে দেওয়ার জন্য। দেখি কত করে দাম বলে আর দামাদামি করে নিয়ে যাই। পছন্দ করে বেছে বেছে বার করেছি, কিন্তু কিছু কিছু ডিফেক্ট আছে মূর্তিগুলোতে, মানে সব মূর্তিগুলো সেম নয়। তো দোকানদারের যে মালিক আছে সে আর কি আনতে গেছে আরও মূর্তি, যেগুলোর থেকে আমি বেছে বার করি কোনগুলো পছন্দ হয় আমাদের। बहन ये चारों को एक जगह से पैक करो, तो पतला है ना बाबू का, हम देखो दादी हम देखो क्या कैसे। और जो चार आएगा वो अलग से पैक करना। ये बिंदी पत्ता कितने का है? 10 का 4। हाँ 10 रुपए में 4 पत्ते। 10 का 4 पत्ते। इसका कोई प्लास्टिक नहीं है। ये डब्बा 4 पत्ता दीजिए ना। निकाल लीजिए। एक ही पीस है। एक डब्बे में कितना पत्ता है? জিনিসপত্র কিনলাম, প্যাকিং করলাম, ছোটো ছোটো এই ওড়নার মতন কী জিনিস আমি জানি না, এগুলো নিয়েছি আমার পুচকির জন্য। তা যাই হোক, রাত্রিবেলা খাবার কয়েকদিন ধরে নিরামিষ খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম, তাই আমরা জোম্যাটোতে অর্ডার করলাম লখনৌ বিরিয়ানি আর গালাউটি কাবাব, আর এখানে হচ্ছে লাচ্ছা পরোটা। এই খেয়ে আমরা শুয়ে পড়লাম। এখনও পর্যন্ত 13,797 কিলোমিটার বাইক রাইড হয়ে গেছে আমার বাইকে। এরপর কাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।